ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এবার তোমাদের আমি বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আধুনিক বাংলা সাহিত্য থেকে যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ সমস্ত কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। তারপর তোমাদের আছে লৌকিক সাহিত্য, সেখানে আছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, সেই কোশ্চেন আনসারও দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের কবিতায়, মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মহিতলাল মজুমদারের কাব্যের দুটি বৈশিষ্ট্য লেখো। কবি মহিতলাল মজুমদারের কাব্যের দুটি বৈশিষ্ট্য হলো, মহিতলালের কাব্যে চার্বাকপন্থী লোকায়িত দর্শনে দেহবাদ, ভোগবাদের সঙ্গে 19 শতকীয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং রোমান্টিক বিষণ্ণতাবোধ সংযুক্ত হয়ে থাকে। আঙ্গিকের দিক থেকে তার কবিতা ক্লাসিক ধর্মী হলো, স্তবক নির্মাণে কবিতাগুলি ভাস্কর্য ধর্মী। 2 নম্বর কোশ্চেন, প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থ এবং জনপ্রিয়তম কাব্যগ্রন্থের নাম কি? কবি প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থ হলো প্রথমা এবং জনপ্রিয়তম কাব্যগ্রন্থ হলো সাগর থেকে ফেরা। 3 নম্বর কোশ্চেন, সাহিত্যিক মহাকাব্য কাকে বলে? উদাহরণ দাও। প্রাচীন মহাকাব্যের তুলনায় ছোট কোনো আখ্যান কাব্যে মহাকাব্যিক বা পৌরাণিক বিষয় ও চরিত্রকে আশ্রয় করে বিশেষ যুগের জীবনধারা এবং জাতীয় হৃদয় সংকল্প যখন মৃত হয়ে ওঠে তখন সেই কাব্যকে সাহিত্যিক মহাকাব্য বলে। উদাহরণ হচ্ছে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, ভার্জিলের ইনিড, দান্তে ডিভাইন কমেডি, মিল্টনের প্যারাডাইস লস্ট ইত্যাদি। তিলোত্তম সম্ভব কাব্য এর দুটি বিশিষ্টতা উল্লেখ করো। মধুসূদন দত্তের লেখা তিলোত্তম সম্ভব কাব্যের দুটি বিশেষতা হলো, হিন্দু পুরাণের সুন্দর ও উপসুন্দর গল্পকে আশ্রয় করে এই কাব্য লেখা হয়েছে। মিল্টনে ব্লাঙ্ক ভার্সের অনুসরণে এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ব্যবহৃত পয়ারে ঐতিহ্য পরম্পরায় মধুকবি গড়ে তুলেছিলেন প্রবহমান পয়ারের এক নতুন রূপভেদ, যার নাম অমৃতাক্ষর ছন্দ। এই কাব্যে কবি এই বিশিষ্ট ছন্দরীতির প্রয়োগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বরে, কবি মানসিকতার প্রবণতা অনুযায়ী রবীন্দ্রনাথের কাব্যধারার কয়েকটি পর্বে বিন্যস্ত ও কী কী? কবি মানসিকতা প্রবণতা অনুযায়ী রবীন্দ্রনাথের কাব্যধারা 7টি পর্বে বিন্যস্ত, যথা সূচনা পর্ব, উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব, অন্তর্বর্তী পর্ব, গীতাঞ্জলি পর্ব, বলাকা পর্ব এবং অন্ত পর্ব। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক অনুভূতি ব্যক্ত হয়েছে এই ধরনের 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক অনুভূতি ব্যক্ত হয়েছে এই ধরনের 4টি কাব্যগ্রন্থ হলো খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালি। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কবি বিষ্ণুদেব এবং বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থের নাম কি? কবি বিষ্ণুদেব প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস এবং বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম হলো বন্দী, বন্দনা ও অন্যান্য কবিতা। 8 নম্বর কোশ্চেন, মধুসূদন দত্তের কাব্য ভাণ্ডারে মোট কয়টি শ্রেণীতে বিন্যস্ত ও কী কী? মাইকেল মধুসূদন দত্তের কাব্য ভাণ্ডার মোট 3টি শ্রেণীতে বিন্যস্ত, যথা মহাকাব্য, মেঘনাদবধ কাব্য, পত্রকাব্য, বীরঙ্গনা কাব্য এবং গীতিকাব্য, তিলোত্তম সম্ভব কাব্য। ব্রজঙ্গনা কাব্য, চতুষ্পদী কবিতাবলী। এছাড়াও তিনি ইলিয়াডের কাহিনী অবলম্বনে হেক্টর বধ নামে একটি গদ্যকাব্য লিখেছিলেন। 9 নম্বর কোশ্চেন, বীরঙ্গনা কাব্যে দুটি বিশেষতা উল্লেখ করো। 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত বীরঙ্গনা কাব্যে দুটি বিশেষতা হলো, মধুসূদন রোমান কবি ওভিডের হিরোডিয়াসের অনুসরণে আধুনিক বাংলা সাহিত্য প্রথম পত্রকাব্যের ধারার সূত্রপাত ঘটান বীরঙ্গনা কাব্যের মাধ্যমে। প্রাচীন হিন্দু মহাকাব্য ও পুরাণে বর্ণিত প্রমীলা, চিত্রাঙ্গদা, শকুন্তলা, তারা, রুক্মিণী, দ্রৌপদী, জনা প্রমুখ নারী মনে না বলা প্রেম, রাগ, দুঃখ, অভিমান ইত্যাদি
বৃদ্ধ ইত্যাদিতে ব্যক্তিগত চিঠির মাধ্যমে ফুটে উঠেছে এই কাব্য। 10 নম্বর কোশ্চেন, আখ্যান কাব্য কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত কাহিনীমূলক কাব্যে কেবলমাত্র বর্ণনাধর্মী হয়ে রয়ে গিয়েছে, মহাকাব্যের রস, রূপ এবং রীতির গুণগত বৈশিষ্ট্য অনুপস্থিত, তাদের আখ্যান কাব্যই বলে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 19 শতকীয় বাংলা সাহিত্যে এই ধারার সূচনা করেন। রঙ্গলালের পদ্মিনী উপাখ্যান, কাঞ্চি কাবেরী, নবীনচন্দ্র সেনের রৈবত্য, কুরুক্ষেত্র, প্রভাস প্রভৃতি এই ধারার উদাহরণ। 11 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের কবি প্রতিভা দুটি বিশিষ্ট উল্লেখ করো। নজরুল ইসলামের কাব্য কবি প্রতিভা দুটি বিশেষত্ব হলো রাজনৈতিক চেতনা, বিদ্রোহের সুর, হিন্দু মুসলিম সৌভ্রাত্যের বাণী, সাম্যবাদ, শ্রমজীবী মানুষের প্রতি সম্মতন এবং অত্যাচারী শোষকের বিরুদ্ধে তীব্র আক্রমণ নজরুলের কবিতার সার সত্য। প্রচণ্ড আবেগ ও উচ্ছ্বাস তার কবিতার মূল কথা হলো শ্যামা সঙ্গীত, ইসলামী কিংবা আগমনী বিজয়ের গানে তার ভক্ত মনে শান্ত স্নিগ্ধতা চোখে পড়ার মতো। 12 নম্বর কোশ্চেন, স্মরণ কাব্যটি কবে প্রকাশিত হয়েছে? কাব্যটি কোন পটভূমিতে রচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ কাব্যগ্রন্থটি 1309 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। পটভূমি, আলোচ্য কাব্যটি কবির স্ত্রী বিয়োগের পটভূমিতে রচিত হয়েছে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের পরিচয় দাও। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরাপালক। 1928 খ্রিস্টাব্দে শ্রী সুধীরচন্দ্র সরকার বইটি প্রথম প্রকাশ করেন। এই কাব্যগ্রন্থে মোট 35টি কবিতা আছে। এই কাব্যে তিনি নিসর্গের উজ্জ্বলতাকে নিয়ে এসেছেন আবহমানকালে ইন্দ্রিয় চেতনার মধ্যে। উল্লেখ্য, এই কাব্যগ্রন্থে জীবনানন্দ তার এতকালের পদবী দাশগুপ্তের পরিবর্তে একমাত্র দাস ব্যবহার করতে শুরু করেন। প্রকাশকাল সহ জীবনানন্দ দাশের প্রথম এবং শেষ কাব্যগ্রন্থের নাম লেখো। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরাপালক। জীবনানন্দ দাশের শেষ কাব্যগ্রন্থ হলো বেলা অবেলা কালবেলা। এরপরে আসছি বন্ধুরা 3 নম্বরের কিছু কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। 3 নম্বরের কোশ্চেনে প্রথম 15 নম্বর হচ্ছে, নবীনচন্দ্র সেন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নবীনচন্দ্রকে বলা যায় গীতিরসপূর্ণ আখ্যান কাব্যের কবি। তবে তিনি বাংলা সমাজ সংস্কৃতি ও সাহিত্য ক্ষেত্রে প্রভৃত প্রভাব বিস্তার করলেও মহাকাব্য রচনার প্রতিভা তার ছিল না। তার আখ্যান কাব্যের জন্যই তিনি বাংলা সাহিত্যে খ্যাতিলাভ করেন। তার উল্লেখযোগ্য আখ্যান কাব্যগুলি হলো পলাশীর যুদ্ধ, ক্লিওপেট্রা, রঙ্গমতী ইত্যাদি। তার পলাশীর যুদ্ধ অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। এটি মূলত ইতিহাস মিশ্রিত স্বাদেশিক আখ্যান কাব্য। ক্লিওপেট্রার তার তেমন কোনো প্রতিভার প্রকাশ নেই, তবে বলা যায় তিনি তার রক্ষণশীল মানসিক বর্জন করে ক্লিওপেট্রা চরিত্রটি সহানুভূতির সঙ্গে অঙ্কন করেছেন। রঙ্গমতী একটি কাল্পনিক রোমান্টিক স্বদেশপ্রেমের কাহিনী। তার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রয়ী আখ্যান কাব্য রৈবত্য, কুরুক্ষেত্র ও প্রভাস, এই 3টি আখ্যান কাব্যে মহাকাব্যের বিশাল পটভূমিকায় রচিত হল মহাকাব্য হয়ে উঠতে পারেনি। তিনি মহাপুরুষ তথা অবতারদের জীবনী অবলম্বনে লেখেন খ্রিস্ট অমৃতাভ বিবিধ প্রকারে কাব্য রচনায় তার কবি প্রতিভা বিস্তৃত। নেক্সট কোশ্চেন 16 নম্বর, বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভার বিশেষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আধুনিক বাংলা গীতি কবিতার জনক হিসাবে বিহারীলাল চক্রবর্তীর নাম সর্বজন বিদিত। তার প্রেমিক কবি চিন্তে স্বতঃস্ফূর্ত বিস্ময়কর প্রকাশ ঘটেছে প্রকৃতিপ্রীতি ও মানব প্রেমে। জড় প্রকৃতির মধ্যে যে একটি প্রাণপ্রবাহ রয়েছে তার প্রথম লক্ষ্য করা যায় বিহারীলালের নিঃসর্গ সদর্শন কাব্যে। একইভাবে বঙ্গসুন্দরী কাব্যে প্রতিদিনের পরিচিত গৃহবাসী জননী জায়া প্রেয়সী রূপাঙ্কনে নারী হৃদয়ের প্রেম ও সৌন্দর্যের অদ্বিতীয় যোগ উপলব্ধি করেছেন। বন্ধু বিয়োগ মূলত বন্ধুর মৃত্যুতে লেখা শোকগাথা সাধের আসন কাব্যে কবির অপূর্ব কল্পনার বিস্তার ঘটেছে। কাব্যটিতে কবির অন্তরে রহস্যময়তা ও গম্ভীর ধ্যানমগ্নতা প্রকাশ পেয়েছে।
বিহারীলালের সারদা মঙ্গলের মধ্যে কবি জীবনের ব্যক্তিগত অনুভূতি ও আবেগ যেভাবে বিচ্ছুরিত হয়েছে তাতে এটিকে গীতিকাব্য বলাই যুক্তিযুক্ত। সারদা অর্থাৎ দেবী সরস্বতীর সঙ্গে বিরহ মিলনের অপূর্ব সমন্বয় ঘটিয়ে কবি কাব্যটিকে আলাদা মর্যাদা দিয়েছেন। বিহারীলালের জীবনাবসানের পর রবীন্দ্রনাথ সাধনা পত্রিকায় তার কাব্যধারা সম্পর্কে বিস্তৃত আলোচনা করে তাকে ভোরের পাখি বলে সম্বোধন করেন। এই আলোচনার পরে শিক্ষিত সমাজের দৃষ্টি তার ওপর পড়ে ও কবির সূক্ষ্ম সুরের অনুরণন সর্বসাধারণের দৃষ্টিগোচর হয়। নেক্সট 17 নম্বর কোশ্চেন, মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের বিশেষতা সম্পর্কে আলোচনা করো। মধুসূদন মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের এক যুগান্তকারী সৃষ্টি। এটি বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক মহাকাব্য। বীরবাহুর নিধন সংবাদ থেকে মেঘনাদের হত্যা ও প্রমিতার চিতারোহণ পর্যন্ত কাহিনী নিয়ে কাব্যটি 9টি সর্গে বিন্যস্ত। এই কাব্যে একদিকে যেমন বাল্মীকি রামায়ণকে অনুসরণ করা হয়েছে, তেমনি কৃত্তিবাসী রামায়ণের প্রভাবও অস্বীকার করা যায় না। ইন্দ্রজিতের শোচনীয় মৃত্যু ও রাবণের মর্মস্তুত পরাজয়ের গ্লানি কাব্যটিতে মুখ্য স্থান অধিকার করেছে কাব্যের মধ্যে। এ বিষয়ে কবি বাল্মীকি বা কৃত্তিবাস কাউকে পুরোপুরি অনুসরণ করেননি। কাব্যের প্রয়োজনে যুগ প্রভাবে অল্প স্বল্প অদল বদল করে নিয়েছেন। প্রমীলা চরিত্রটি সম্পূর্ণ স্বতন্ত্র। মেঘনাদ বধ কাব্যে এর ছন্দ প্রকরণে তিনি স্বাতন্ত্র্যের দাবি রাখেন। নব আঙ্গিকে নব ভাবধারায় কাব্য রচনা করতে গিয়ে সনাতনী পয়ার ছন্দকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে কাব্য চেতনায় বিপ্লবী মধুসূদন অমৃতাক্ষর ছন্দকে ব্যবহার করেন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথের স্নেহধন্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্র প্রভাবমুক্ত না হয়ে রবীন্দ্র বলয়ের থেকে কিছুটা স্বতন্ত্রভাবে অবস্থান করেছিলেন। কাব্য সম্ভার, তার উৎকৃষ্ট কাব্যগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বঙ্গমঙ্গল, প্রসাদী, বেণু ও বীণা, কুহুকেকা, অভ্র ও আবির, তীর্থসলিল, তীর্থরেণু, হসন্তিকা ইত্যাদি। কাব্য প্রতিভা, তার রোমান্টিক আবেগের সঙ্গে মিশেছিল পিতামহ অক্ষয় কুমার দত্তের বুদ্ধি দীপ্তি ও ক্লাসিক সংযম। শব্দের সাহায্যে সঙ্গীত সৃষ্টি ও তার রূপ আঁকার দক্ষতা তার ছিল। রবীন্দ্রনাথ তাকে ছন্দরাজ বলতেন। তার শব্দ যোজনার অভিনব বৈচিত্র্য, বাক ভঙ্গির প্রয়োগ বৈশিষ্ট্য বাংলা কাব্য সাহিত্যে এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল। সংস্কৃত ছন্দ, ইংরেজি ছন্দ ও অন্যান্য বিদেশি ছন্দকে স্বচ্ছন্দে বাংলা ছন্দের অনুগামী করে ব্যবহার করার ক্ষমতা তার ছিল। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবি প্রতিভা আলোচনা করো। পেশায় ইঞ্জিনিয়ার যতীন্দ্রনাথ সেনগুপ্ত বৈজ্ঞানিক যুক্তিবাদ ও নির্মোহ দৃষ্টিভঙ্গির দ্বারা রবীন্দ্র প্রভাবিত পুরানো সৌন্দর্যবোধ ও নন্দন চর্চাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। কাব্য সম্ভার, তার কাব্যগুলির মধ্যে অন্যতম ছিল মরীচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম, অনুপূর্বা, ত্রিজামা, নিশান্তিকা ইত্যাদি। বিশিষ্টতা, রবীন্দ্রনাথের কবিগোষ্ঠীর সঙ্গে তার ভাবনা চিন্তার যথেষ্ট মিল ছিল। একসময় কল্লোল গোষ্ঠীতেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কাব্যে আবেগের বদলে তিনি যুক্তি ও বুদ্ধির প্রয়োগ করেছেন। প্রেমকে অস্বীকার করে তিনি অ্যান্টি রোমান্টিক ভাবনাকে প্রতিষ্ঠা দিতে চেয়েছেন। নৈরাশ্যপূর্ণ ও বুদ্ধিকেন্দ্রিক বিচিত্র কবিতা লিখে যতীন্দ্রনাথ চিন্তাশীল ও শিক্ষিত মহলে বেশ আরোহণ সৃষ্টি করেছিলেন। তাই তাকে অনেকেই দুঃখবাদী কবি বলেন। কবি যতই ব্যথা পান ততই নিবিড়ভাবে দুঃখের দেবতাকে আঁকড়ে ধরতে চান। এই দুঃখবাদের প্রেক্ষিতে তিনি রবীন্দ্র বিরোধী, যদিও রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তিনি এই বিরোধিতা করেছেন। রবীন্দ্রনাথের বিশ্বাস ও আস্থার কবি, যতীন্দ্রনাথ অবিশ্বাস ও হতাশার কবি। তীক্ষ্ণ তীব্র শব্দ, উপমা, উপেক্ষা, অলঙ্কারের প্রয়োগ তিনি এক ব্যতিক্রমী কবি ব্যক্তিত্ব। এরপরে 20 নম্বর কোশ্চেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবি প্রতিভা সংক্ষেপে
আলোচনা করো। কবি নীরেন্দ্র চক্রবর্তীর প্রথম দিকে রচনায় বহির্দৃষ্টির প্রবণতা খুব কম। কবিতার প্রসাধন কলার দিকে নজর বেশি। এ পর্যায়ে কবিতাগুলি পাঠ করলে বোঝা যায় তিনি হয়ে উঠেছিলেন একজন জীবন শস্য বর্জিত আঙ্গিক বিলাসী কবি। কিন্তু কবির কাব্যচেতনা কোনো একটি জায়গায় থেমে থাকেনি। তিনি স্থির পর্যবেক্ষণ ও বুদ্ধিগতভাবে জীবনের স্বরূপকে বোঝার ও বোঝানোর চেষ্টা করেছেন। তিনি মার্ক্সীয় মতবাদে আস্থাশীল ছিলেন না। তিনি বিশ্বাস করতেন না কবিতা কোনো সমষ্টিগত মতাদর্শের প্রয়াসের বিষয়। তার মতে কবিতা সৃষ্টিকে একক প্রয়াসের গুরুত্ব অনেক বেশি। তিনি দেশকালের নানা গোপন যন্ত্রণাকে উপলব্ধি করেছেন এবং কবিতায় তা সহজ সরল ভাষা উদ্ভাসিত করেছেন। জীবন ও পরিবেশের সাধারণ আটপৌরের শব্দবন্ধে তার কাব্যশিল্প গড়ে উঠেছে। তিনি মনে করেন কবিতার যাবতীয় উপাদান আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে, দরকার শুধু হৃদয়, অনুভূতি ও দৃষ্টিতে কিছুটা কৌতুক নিয়ে তাদের দিকে তাকানো। তাই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো নীল নির্জন, অন্ধকার বারান্দা, প্রথম নায়ক, নিরক্ত করবী, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, পাগলা ঘন্টি ইত্যাদি। অক্ষয় কুমার বড়ালের সাহিত্য কীর্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। অক্ষয় কুমার কাব্য সাধনা শুরু করেন বিহারীলালকে গুরু বলে স্বীকার করেন। প্রেম, সৌন্দর্য এবং প্রকৃতি বিষয়ে তার কাব্য মানসিকতার প্রকাশ ঘটেছে তা পুরোপুরি বিহারীলালের ভাবনা সমৃদ্ধ। প্রকৃতি রূপের মধ্যে একটি মানবী মূর্তির কল্পনা অক্ষয় কুমার বড়ালের কাব্য প্রকাশ পেয়েছে। কাব্য সম্ভার ও বিশিষ্টতা। প্রদীপ, কনকাঞ্জলি, ভুল এই তিনটি তার প্রণয় বিষয় কাব্য। এই পর্যায়ের কাব্যে শেলি ও কিটসের কাব্য ভাবনার প্রভাব লক্ষণীয়। তার সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম হলো এশা। পত্নী বিয়োগের পর মনের অসীম শোক নিয়ে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। মৃত্যু, অচোজ, শোক ও সান্ত্বনা এই চারটি পর্যায়ের মাধ্যমে তিনি মৃত্যুকে দেখেছেন। জীবনের বিগয়ন্ত সমাপ্তিতে তিনি এক অভূতপূর্ব উপলব্ধি দ্বারপ্রান্তে এসে হাজির হন। এশা কাব্যের মধ্যে তিনি জানান, জীবনে দুঃখবোধ কোনো স্বপ্নময় বিলাসের সামগ্রী নয়, তা একান্তরূপে হৃদয়ে নারী ছেঁড়া ধন। শেষ দিকে অক্ষয় কুমার বড়াল কিছু আধ্যাত্মিক মার্গী হয়ে পড়েছিলেন। জীবনের রূপ রসের আড়ালে অবস্থিত অপার নৈবেদ্য, বৈরাগ্যের শান্তি, বিষাদ ময়তা তার কবি আত্মাকে বেদনাবিদুর করে তুলেছিল। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে কোশ্চেন আনসার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট তোমাদের আছে কবিতা, তারপরে কথা সাহিত্য, নাটক, এই তিনটেই তোমাদের বাকি আছে। এই তিনটে থেকে তোমাদের এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের অল্প অল্প করে কোশ্চেন আনসার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আর একটা কথা বন্ধুরা, তোমাদের যেটা বলার ছিল, তোমরা জানো যে তোমরা ক্লাস 11-12 তোমাদের এখন সেমিস্টারে পরীক্ষা দিতে হয়। তা তোমাদের সেমিস্টারে পরীক্ষা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এর মধ্যে কিছু সিলেবাসে চেঞ্জ এসছে, কিছু অ্যাড করা হয়েছে। তা তোমরা যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি যে তোমাদের সিলেবাসে কী কী চেঞ্জ এসছে। আর এছাড়াও তোমাদের ফ্লাই, যেটা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে অ্যাড করা হয়েছে, সেটা আমি ভিডিওটা বানিয়েছি, তোমরা সেই ভিডিওটাও আমার দেখে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।